তাহলে আমরা আজকের ক্লাসে 137 ধারা থেকে পড়বো। আমাদের গুরুত্বপূর্ণ যে ধারা আছে আজকে 137, আমরা শুধু সাজেশন থেকেই পড়াবো। এই 137 ধারায় আছে, আমরা যদি দেখি সংক্ষেপে, যে জবানবন্দি, জেরা আর পূর্ণ জবানবন্দি। জবানবন্দি, জেরা আর একটা হচ্ছে পূর্ণ জবানবন্দি, এই তিনটারই সংজ্ঞা আছে আপনার এখানে। ঠিক আছে, এই তিনটারই এখানে সংজ্ঞা আছে। এই তিনটা বিষয় আপনাদের এখানে বলা হয়েছে। আপনি যদি মনে করেন জবানবন্দি আর জেরা, জবানবন্দি আর জেরা দুইটা জিনিস যদি বোঝার চেষ্টা করেন, জবানবন্দি জিনিসটা হচ্ছে যে যে পক্ষ একজন সাক্ষীকে আদালতে হাজির করে, অর্থাৎ যে পক্ষ, দুইটা পক্ষর যে পক্ষ একজন সাক্ষীকে আদালতে হাজির করবে, সেই পক্ষের দ্বারা সাক্ষীর যে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জবানবন্দি বলা হয়। আরো ক্লিয়ার করে বলি, মনে করেন একটা মামলা চলতেছে আপনার সাথে অন্য একজনের সাথে, আপনি একজন সাক্ষীকে আদালতে হাজির করছেন। তাহলে সাক্ষীকে হাজির করলে এই আপনার পক্ষ, আপনার উকিল বা আপনি বা আপনার পক্ষে ম্যাজিস্ট্রেট যা জিজ্ঞাসা করবে এবং তার প্রেক্ষিতে যা বিবৃতি প্রদান করবে ওই ব্যক্তি, ওই সাক্ষী, সেটাকে বলা হবে জবানবন্দি। সেটাকে বলা হবে জবানবন্দি। তাহলে জেরা জিনিসটা যদি বুঝেন, জেরা কি? জেরা হচ্ছে আপনার, আপনি নয়, বিবাদী পক্ষ, অর্থাৎ আপনার বিপরীতে যারা আছে তার উকিল অথবা তারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, ঠিক আছে, কোনো কোশ্চেন করে আপনার সাক্ষীকে, এটাকে বলা হবে জেরা। এটাকে বলা হবে জেরা। তাহলে বিষয়টা যদি আমি আর একটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনার হচ্ছে কি, যে পক্ষ একজন সাক্ষীকে আদালতে হাজির করে, যে একটা মামলায় যে পক্ষ একজন সাক্ষীকে আদালতে হাজির করে, সেই পক্ষের দ্বারা সাক্ষীর যে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়, সেই পক্ষের দ্বারাই সাক্ষীকে যে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় তাকে বলা হয় জবানবন্দি। যদি এখান থেকে একটি উদাহরণ দেই, যে একজন ভিকটিম একটি ডাকাতি মামলায় পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছেন, যে একজন ভিকটিম কি করছে, ডাকাতির মামলায় পুলিশের কাছে একটা ঘটনার বর্ণনা দিছে। এখন আদালতে এসে সেই ভিকটিম যখন নিজের জবানবন্দি দেন, আদালতে আইসা যদি, আগে তো পুলিশের কাছে জবানবন্দি প্রদান করলো, পরে আদালতে আসলো, আদালতে আইসা ওই ভিকটিম আবার কি করছে, নিজের যদি যখন জবানবন্দি দেন, যে তিনি কিভাবে ডাকাতদের দেখেছেন, কি ঘটেছিল, বা তখন এটি কি কি হয়েছিল ওখানে, এই বিষয়ে যে তিনি বিস্তারিত তুলে ধরেন আদালতে এসে, এটাকে জবানবন্দি বলা হয়। এটাকে জবানবন্দি বলা হয়। তাহলে এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের 137 দ্বারা। এরপরে বলছে জেরা। যদি জেরা জিনিসটা বুঝতে চান, এটাকে ইংরেজিতে বলা হয় ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন। আর জবানবন্দি যেটা পড়ে আসছেন, এটাকে বলা হয় এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফ। আর এটাকে বলা হয় ক্রস এক্সামিনেশন বা জেরা। জেরার কথা যদি বুঝেন, তাহলে যে পক্ষ সাক্ষীকে হাজির করেনি, অর্থাৎ যে পক্ষ আদালতে সাক্ষীকে হাজির করেনি, সেই পক্ষ কর্তৃক সাক্ষীর জবানবন্দির পর, ঠিক আছে, সেই সাক্ষী, সেই পক্ষ কর্তৃক সাক্ষীর জবানবন্দির পর করা জিজ্ঞাসাবাদ হলো জেরা। আরো সহজ বিষয়, যে যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করে নাই, অর্থাৎ সাক্ষীকে হাজির করছে যে পক্ষ, কিন্তু কোশ্চেন করছে অন্য পক্ষ, অন্য পক্ষের উকিল, সেক্ষেত্রে এটা জেরা হবে। সেক্ষেত্রে এটা জেরা হবে। যদি এটাও একটা উদাহরণের মাধ্যমে দেই, উদাহরণের মাধ্যমে দিলে আপনি এখানে দেখেন, যে জেরা জিনিসটা হচ্ছে আপনার, যদি এখান থেকে উদাহরণ দেই, যে যদি ডাকাতির সাক্ষীর জবানবন্দি পর, আপনি যে প্রথম যে উদাহরণটা আমরা দিলাম, যে একজন ভিকটিম মামলায় পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন, পরবর্তীতে ওই ব্যক্তি হচ্ছে আদালতে এসে আবার ভিকটিম নিজের জবানবন্দি প্রদান করেন, যে ডাকাতদের তিনি নিজ চোখে দেখেছেন, কি কি ঘটেছিল, এসব বিস্তারিত তুলে ধরছেন, এটা জবানবন্দি। আর এই কথাগুলো যখন প্রকাশ করলো ভিকটিম, সেই ব্যক্তি যদি ডাকাতের পক্ষের কোনো উকিল অথবা কোনো আইনজীবী কোনো প্রশ্ন করেন, এবং সেটার যে উত্তর প্রদান করবেন, সেটা হচ্ছে জেরা। সেটা হচ্ছে জেরা। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে, যে যদি এই জবানবন্দির পর, যদি ডাকাতির মামলার সাক্ষীর জবানবন্দির পর আসামি পক্ষের আইনজীবী ভিকটিমকে প্রশ্ন করেন, যে আপনি কি নিশ্চিত আপনি ডাকাতদের মুখ দেখতে পেরেছিলেন, এরকম কিছু জিজ্ঞাইতে পারে, বা আপনি এই ডাকাতদের মালামাল নিয়ে চলে যাইতে দেখছিলেন, তবে এটা জেরা হবে। তবে এটা জেরা হবে। ঠিক আছে। এই জেরার মানে হচ্ছে যে সাক্ষীর বক্তব্যের সত্যতা যাচাই করা। জেরার যদি বলেন যে জেরার কারণ কি বা জেরার উদ্দেশ্য কি, জেরার মূল উদ্দেশ্য হয়েছে যে সাক্ষীর বক্তব্য সত্যতা যাচাই করা এবং ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করা।
যে সাক্ষী যে সাক্ষ্য প্রদান করছে তার ভিতরে কোনো ত্রুটি ভুল আছে কিনা সেটা খুঁজে বের করা। এই দুইটা কাজ হচ্ছে জেরার কাজ। আর একটা বিষয় বলছে আমাদের এই যে 137 দ্বারায়, সেটা হচ্ছে পূর্ণ জেরা। সেটা হচ্ছে পূর্ণ জেরা মানে হচ্ছে রি এক্সামিনেশন। রি এক্সামিনেশন রি এক্সামিনেশন জিনিসটা হচ্ছে কি, যে আপনি প্রথমবার তো সাক্ষী আদালতে আইসা, প্রথমবার তো ভিকটিম আদালতে আইসা সে ডাকাতকে দেখছে, এই মর্মে সাক্ষ্য প্রদান করছে যে ডাকাতকে দেখছে, মালামাল নিতে দেখছে, কিভাবে আসছে সব দেখছে। দেখার পরে উকিল পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ উকিলের মাধ্যমে যে জেরা করলো, এই জেরার পরে আবার, জেরার পরে যদি আবার যে পক্ষ হাজির করছে তাদের যদি আরো কিছু জানার থাকে বা তারা যদি আরো কোনো কোশ্চেন করে, এটাকে বলা হবে পূর্ণ জবানবন্দি। এটাকে বলা হবে পূর্ণ জবানবন্দি, কারণ প্রথমটা ছিল জবানবন্দি, আর এটা হবে পূর্ণ জবানবন্দি, মানে পুনরায় জবানবন্দি নেওয়া হয়। তাহলে এই পুনরায় জবানবন্দি সেটা বলা হয়েছে। আপনার যদি এখান থেকে আরো ক্লিয়ার করি, তাহলে স্যার হচ্ছে কি এইটা যে, বুঝি নাই স্যার, আবার একটু বুঝিয়ে দেন। কোনটা বুঝেন না বলেন। পূর্ণ জবানবন্দি বিষয়টা হচ্ছে প্রথম আদালতে এসে ভিকটিম সাক্ষ্য প্রদান করলো, তার জবানবন্দি প্রথম যে সাক্ষ্য প্রদান করলো এটা হলো ভিকটিমের জবানবন্দি, এটা হলো ভিকটিমের জবানবন্দি। অর্থাৎ যে পক্ষ আদালতে ওই ভিকটিমকে বা সাক্ষীকে হাজির করছে, ওই পক্ষ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে বা ওই পক্ষর হয়ে কোনো বিবৃতি প্রদান করে, সেটা হবে জবানবন্দি। আর বিবাদী পক্ষ অর্থাৎ ওই সাক্ষীকে যারা হাজির করছে তার বিপরীত পক্ষ যদি কোনো কোশ্চেন করে, তার উকিলের মাধ্যমে কোনো কিছু জানতে চায়, সত্যতা যাচাই করতে চায়, সেটাকে বলা হয় জেরা। সেটাকে বলা হয় জেরা। তাহলে প্রথম গেল জবানবন্দি, দ্বিতীয় গেল জেরা। আর তৃতীয়তে আইসা বলছে পূর্ণ জবানবন্দি। পূর্ণ জবানবন্দি বিষয় হচ্ছে যে আপনার প্রথমে যে জবানবন্দি প্রদান করলো তার প্রেক্ষিতে আবার বিবাদী পক্ষ আসা হচ্ছে উকিলের মাধ্যমে তার জেরা করলো। জেরা করার পরে যদি পুনরায় যে পক্ষ হাজির করছে ওই পক্ষ যদি পুনরায় আরো কিছু জানতে চায় তার সাক্ষীর কাছে, সেটা হবে পূর্ণ জবানবন্দি। মানে যে পক্ষের হইয়ে সাক্ষী দিতে আসছে, যে পক্ষ তাদেরকে হাজির করছে, সেই পক্ষের হইয়াই যদি সে দ্বিতীয়বার আবার জবানবন্দি প্রদান করে বা দ্বিতীয়বার তার কিছু কিছু জানতে চায়, সেটাকে বলা হয় পূর্ণ জবানবন্দি। আমি যদি উদাহরণটা আরো ক্লিয়ার করে দেই, আর যদি সংজ্ঞার কথা বলেন, সংজ্ঞায় বলছে যে পক্ষ সাক্ষীকে হাজির করছে জেরার পর, তাহলে যে পক্ষ সাক্ষীকে হাজির করলো জেরার পর তারা সাক্ষীকে যদি পুনরায় প্রশ্ন করতে পারে, একে পূর্ণ জেরা বা পূর্ণ জবানবন্দি বলা হয়। ঠিক আছে, এটা বলা হয়েছে পূর্ণ জেরা বা পূর্ণ জবানবন্দি বলা হয়। তাহলে এই তিনটে বিষয় এখানে, এখান থেকে যদি আপনি তাহলে এটার উদাহরণটা দেখেন, এটার উদাহরণটা হচ্ছে যে যে পক্ষ সাক্ষীকে হাজির করছে এটাই বলছে যে যে ভিকটিম কি করছিল জেরার সময় বলেন যে তিনি ডাকাতদের মুখ দেখতে পাননি। মনে করেন ভিকটিম জেরার সময় বলছে যে তিনি ডাক্তারদের মুখ মুখ দেখতে পায়নি, তখন ভিকটিমকে হাজির করা পক্ষ যেমন রাষ্ট্রপক্ষ, ভিকটিমকে হাজির করছে কারা? রাষ্ট্রপক্ষ। ঠিক আছে, যারা মামলা করছে তারা। তাহলে এই রাষ্ট্রপক্ষ তাকে প্রশ্ন করতে পারে যে রাতে আলোর অভাবে আপনি কি তাদের মুখ দেখতে পাননি, না অন্য কোনো কারণে মুখ দেখতে পাননি। তাহলে এই যে কথাটা পুনরায় তাকে আবার জিজ্ঞাসা করলো, এটাকে বলা হয়েছে পূর্ণ জেরা, পূর্ণ জবানবন্দি। এটাকে বলা হয়েছে পূর্ণ জেরা, পূর্ণ জবানবন্দি। এই তিনটে ছিল আমাদের সাক্ষ্য আইনের 137 ধারায়। তাহলে এবার হচ্ছে আমাদের 138। 138 বিষয়টা হচ্ছে আপনার ক্রম। ক্রম মানে হচ্ছে সিরিয়াল। ক্রম মানে হচ্ছে সিরিয়াল। আপনারা যেমন লেখেন না যে ক্রমিক নাম্বার, মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনার বাই সংখ্যা সেই নাম্বারটা এখানে ক্রম বলছে। যে একটি 138-এ তাহলে আপনাদের বলছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ। এই দুইটা জিনিস বলছে, যে একটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের ক্রম আর একটা হচ্ছে পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ। যেমন আমাদের এটা হচ্ছে সাক্ষ্য আইনের 138 ধারা মোতাবেক যে সাক্ষীর পরীক্ষা ও জেরা, সাক্ষীর পরীক্ষা ও জেরা করার কোরম নির্ধারণ করে, কোরম নির্ধারণ করে। এই ধারা অনুযায়ী সাক্ষী প্রথমে প্রধান বিচারক হিসেবে পরীক্ষা করা হবে। যে সাক্ষীকে প্রথম কি করবে? বিচারক পরীক্ষা করবে। তারপর কি করবে? প্রতিপক্ষ, প্রতিপক্ষ মানে হচ্ছে বিবাদী পক্ষ, প্রতিপক্ষ মানে হচ্ছে বিবাদী পক্ষ ইচ্ছা করলে জেরা করতে পারবে। অর্থাৎ সাক্ষী যে সাক্ষ্য প্রদান করবে সেই সাক্ষ্যটা তো প্রথম গ্রহণ করবে বিচারক। তাহলে এইটা বলছে প্রথম, এটা করো। তারপর দ্বিতীয়ত, যদি বিবাদী পক্ষ চায় যে তাদের কিছু জেরা করা দরকার আছে, সেক্ষেত্রে তিনি জেরা করতে পারবে, এটা বলছে দ্বিতীয় ক্রম। আর তৃতীয় ক্রম বলছে যে শেষে যদি সাক্ষ্য প্রদানকারী
পক্ষ ইচ্ছা করে, অর্থাৎ যে ব্যক্তিরা সাক্ষ্য নিয়ে আসলো, সাক্ষী হিসেবে যারা নিয়ে আসলো, তারা যদি ইচ্ছা করে যে সাক্ষীকে পুনরায় কোনো জেরা করা প্রয়োজন, সেক্ষেত্রে তারা তৃতীয়তে পুনরায় জেরা করবে। এই তিনটে জিনিসই আপনার বলা হয়েছে, যে এখানে হচ্ছে আপনার যে কোরমটার কথা বলা হয়েছে এখানে, আপনার এই বিষয়টাই 138 দ্বারায় বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণের কোরম, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ, পূর্ণ জবানবন্দি গ্রহণের নির্দেশ, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তাহলে তাহলে প্রথম হইলো কি প্রদান পরীক্ষা, দ্বিতীয়ত হইলো জেরা, তৃতীয়ত হইলো পূর্ণ জেরা। এই তিনটে বিষয়ই এখানে বলা হয়েছে। এখন মনে করেন যদি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে ধরা যাক একটি চুরির মামলায় সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসছেন। একটা চুরির মামলা হয়েছে, এই চুরির মামলায় সাক্ষ্য হয়েছে এই হয়েছে সাক্ষী, সে আদালতে সাক্ষ্য দিতে আসছে। এখন প্রধান পরীক্ষক অর্থাৎ বিচারক, অর্থাৎ বিচারক এই কে চুরির ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হবে। বিচারক সাক্ষীকে প্রশ্ন করবে যে আপনি দেখছেন, বা তিনি দেখছেন কিনা বা শুনছেন কিনা, এই বিস্তারিত আপনি বলেন, এটা বিচারক করবে। ঠিক আছে, বিচারক এরপর যেটা সে সাক্ষী প্রদান করবে, বিচারক সেটা লিপিবদ্ধ করবে, শেষ। এরপরে মনে করেন জেরা। জেরাটা হয়েছে কি, যদি আসামি পক্ষ বা বিবাদী পক্ষ এই কয়ের সাক্ষ্যের উপর সন্দেহ প্রকাশ করে, বা তাদের কোনো কিছু কাউন্টার দেওয়ার ইচ্ছা থাকে, বা কোনো কিছু তাকে ভুল প্রমাণ করতে চায়, সেক্ষেত্রে তারা এই কে জেরা করতে পারবে। এই কে কি করতে পারবে? জেরা করতে পারবে। তারা প্রশ্ন করতে পারে যে আপনি কি নিশ্চিত যে আপনি চোরকে ভালোভাবে দেখেছেন, যে তার দূরত্ব কতটা ছিল, তার পরনে এই শার্ট প্যান্ট ছিল, এগুলো জেরা করতে পারবে। তাহলে এটা গেল 2 নাম্বার করো। আর 3 নাম্বারে হয়েছে, মনে করেন এই জেরার সময় ভুল বোঝাবুঝির শিকার হয়। যখন জেরা করছে তখন যে উত্তর দিছে সেটা ভুল বোঝাবুঝির শিকার হয়েছে, অথবা মনে হয়েছে কোনো কিছু স্কিপ করে গেছে তবে তাকে পুনরায় জেরা করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তাকে যারা নিয়ে আসছিল, ঠিক আছে, যে পক্ষের সে সাক্ষী দিতে আসছে, এই তাদের পক্ষে পুনরায় জেরা করার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময় কয়ের পক্ষ থেকে প্রশ্ন করা হতে পারে, যে কে যে তারা সাক্ষী নিয়ে আসলে এই কয়ের পক্ষ থেকেই প্রশ্ন করা হইবে যে জেরার সময় দূরত্ব ছিল কিনা, আলো আঁধারে কথা হয়েছিল কিনা, এই সম্পর্কে আপনি আরো কিছু বলতে চান কিনা। এই বিষয়টা আপনারা দেখবেন যে প্রায় মামলায় বলা হয় যে আপনি আর কিছু বলতে চান কিনা, জানতে চান কিনা, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তাহলে এইটাই হচ্ছে তিনটা ক্রম। তিনটা ক্রমের যেটা আপনি 137 দ্বারায় পড়ে আসছেন শুধু সংজ্ঞা, 137 দ্বারায় পড়ে আসছেন জবানবন্দি, জেরা, পূর্ণ জেরা বা পূর্ণ জবানবন্দি। আর 138 দ্বারা এসে বলছে এই তিনটার ক্রম, মানে কোনটা আগে হবে। তাহলে আগে হবে অবশ্যই জবানবন্দি হবে, দ্বিতীয়তে জেরা হবে, তৃতীয়তে পূর্ণ জেরা বা পূর্ণ জবানবন্দি হবে। ক্লিয়ার? এই পর্যায়ে আমরা দেখবো 141। 141-এ বলেছে ইঙ্গিতবাহী কোশ্চেন। ইঙ্গিতবাহী কোশ্চেনটাকে ইংরেজিতে বলা হয় লিডিং কোশ্চেন। আপনারা আপনারা অনেক সময় দেখবেন যে লিডিং কোশ্চেনটা হচ্ছে কি, যে আপনাকে এমন কিছু ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলবে, যে আপনার কাজ হচ্ছে যে প্রশ্ন করে সঠিকতা আদায় করে নেওয়া। ঠিক আছে, সঠিকতা আদায় করে নেওয়া, সেটাকে বলছে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন, বা ইঙ্গিতবাহী প্রশ্ন। তাহলে ইংরেজিতে বলা হয় লিডিং কোশ্চেন। এটা সাক্ষ্য আইনের 141 দ্বারা। এই লিডিং কোশ্চেন বলতে বুঝাইবে যে যার উত্তরদাতার ইচ্ছা, ঠিক আছে, যার উত্তর দাতার ইচ্ছা বা প্রত্যাশা অনুযায়ী নির্দেশ করে দেয়া হয়, যেটা হচ্ছে উত্তরদাতার কাছে যেটা নির্দেশ, যেটা হচ্ছে ইচ্ছা করা যায় এবং প্রত্যাশা করা হয়, সে অনুযায়ী যদি সে কি করা হয়, নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ প্রশ্নেই উত্তরের ইঙ্গিত বা সাজেশন দেওয়া থাকে। অর্থাৎ এমন ভাবে আপনাকে কোশ্চেন করবে যে এই কোশ্চেনের ভিতরেই যে আপনার উত্তরের ইঙ্গিতটা বা সাজেশনটা দেয়া থাকবে, যা শুনানিকারী সাক্ষীর দেয়া উচিত বলে প্রশ্নকর্তা মনে করেন, যা শুনানিকারী সাক্ষীর দেয়া উচিত করে মনে করেন, তাকে মনে করেন। মানে বিষয়টা হলো আপনাকে এমন ভাবে কোশ্চেন করা হবে যে ওই কোশ্চেনের ভিতরেই নকল দেয়া থাকবে। অর্থাৎ আপনাকে উত্তরটা সম্পর্কে সংক্ষেপে একটা সাজেশন দেয়া থাকবে বা ইঙ্গিত দেয়া থাকবে। এজন্য এটাকে বলা হয়েছে লিডিং কোশ্চেন বা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণ দিয়ে মনে করেন একজন সাক্ষীকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি দেখেছেন যে আসামি রেগে ফুঁসছিল। দেখেন এখানে কি বলছে, যে একজন সাক্ষীকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি দেখেছেন যে আসামি রেগে ফুঁসছিল, এই প্রশ্নটি একটা অগ্রণী প্রশ্ন।
এই প্রশ্নটা হচ্ছে একটা অগ্রণী প্রশ্ন। কারণ এই প্রশ্নের মধ্যে কি কইছে যে আসামি রেগেছিল এমন ইঙ্গিত দেওয়া আছে। তাহলে এখন ওই লোকটা যে সাক্ষ্য দেবে সে যে বলবে যে আমি দেখছি যে আসামি রাগ হইয়াছিল, এইটা হচ্ছে তাকে আর দেয়া লাগতেছে না, তার সরাসরি বলা লাগতেছে না। কারণ তাকে যে জেরার মাধ্যমে লিডিং কোশ্চেন করতেছে, জেরার মাধ্যমে ধরাই দিতেছে যে আপনি কি দেখছেন যে তাকে সে রেগে ফুঁসেছিল। তাহলে এই যে রেগে ফুঁসেছিল, এটাই হচ্ছে ইঙ্গিত দিয়ে দিছে, এটাই হচ্ছে একটা সাজেশন দিয়ে দিছে উত্তর সম্পর্কে। তাহলে এটাকে বলা হয়েছে লিডিং কোশ্চেন। যদি আপনি আরো সুন্দর করে সংজ্ঞা দিতে চান তাহলে দিতে পারেন যে জেরার সময় সাক্ষীকে এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের ভিতরেই উত্তর খুঁজে পাওয়া যায় বা উত্তর সম্পর্কে সাজেশন খুঁজে পাওয়া যায়। এই ধরনের প্রশ্নকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 141 ধারা। 141 ধারা লিডিং কোশ্চেন শুধুমাত্র হ্যাঁ এবং না সূচক হয়। মনে রাখবেন, লিডিং কোশ্চেন শুধুমাত্র হ্যাঁ এবং না সূচক হয়। আবারও মনে রাখবেন যে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন শুধু হ্যাঁ এবং না সূচক হয়। অর্থাৎ বলতে পারেন যে স্যার এটা কিভাবে, এটা হচ্ছে এভাবে, যেমন একটু আগে বললাম যে আপনি কি দেখেছিলেন যে আসামিকে বা হচ্ছে এই অপরাধীকে রেগে ফুঁসেছিল। তাহলে এই যে রেগে ফুঁসেছিল এটা কিন্তু বলেই দেয়া হয়েছে, ইঙ্গিত দিয়েই দেয়া হয়েছে। এখন সে শুধু উত্তর দেবে হ্যাঁ দেখেছিলাম বা না না, আমি দেখি নাই। এই বিষয়টাই এটাকে বলা হয়েছে যে হ্যাঁ অথবা না, এই দুইটা সম্পর্কে আহ যে আপনার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়, এই দুইটাই হবে যাই সংক্ষেপে যে হ্যাঁ এবং না সূচক। ঠিক আছে। এখন এর যদি একটা সঠিক উদাহরণ দেই, সঠিক যেটা উদাহরণ দিলাম সেটার যদি একটা সঠিক উদাহরণ দেই, তাহলে ওই উদাহরণটা দেয়া যাইতো যে আপনি কি দেখছেন যে আসামি রাগে ফুঁসছিল। দেখেন, বলছে কি যে আপনি কি দেখছেন যে আসামি রাগে ফুঁসছিল, এটুক গেল। এখন এখন মনে করেন এটা, এই যে আসামি রাগে ফুঁসছিল, এটা তো কোশ্চেন যে জেরা করলো সে বলে দিল। এখন সে কোশ্চেনটা যদি এভাবে না করে এভাবে করতো যে আসামি কি শান্ত ছিল, আসামি কি শান্ত ছিল, এই যে তাহলে কিন্তু কোশ্চেনটা পরিপূর্ণ হয়ে যাইতো যে আসামি কি শান্ত ছিল। তাহলে যদি আসামি যদি রাগে ফুঁসে থাকতো সে তো বলেই দিত যে না আসামি শান্ত ছিল না, আসামি রাগে ফুঁসে ছিল। তো কোশ্চেনটা তো এরকম। কিন্তু কোশ্চেন গুলো এরকম হবে না, কারণ এই ধারাটাই হচ্ছে 141 হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন। মানে হচ্ছে জেরার সময় সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময়, এই জেরার সময় আপনার কি করা হবে, এর ভিতরে ইঙ্গিত দিয়ে দেওয়া হবে, উত্তরের একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হবে অথবা উত্তরের একটা সাজেশন দেয়া থাকবে, একটা সাজেশন দেয়া থাকবে। এই বিষয়টাই এখানে বলা হয়েছে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আছে কোনো কোশ্চেন? জি স্যার। স্যার এই যে এই যে ইঙ্গিতবাহী আর কি প্রশ্ন জেরা করে কে স্যার? শুনানি করে কে স্যার? জেরা করে তো আপনার উকিল, জেরা করে তো উকিল। শুনানি করে কে স্যার? শুনানি করে কে? হ্যাঁ। শুনানি তো বাদীপক্ষ নিয়ে আসে ম্যাজিস্ট্রেটের সামনে, শুনানি প্রদান করে। যে যারা নিয়ে আসে সাক্ষী দিতে তাদের পক্ষে হয়ে শুনানি দেয়, শুনানি তো ম্যাজিস্ট্রেটের সামনে হয়, ম্যাজিস্ট্রেট করে। বুঝতে পারছেন? বুঝছি স্যার। এটা আদালতে যে বিষয়টা জি আপনি স্যার। পড়তেছেন সবগুলো হলো আদালতের বিষয়। যে ইঙ্গিতবাহী আর কি উকিলই করবে তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা গেল আপনার 141 দ্বারা। এবার যদি আমরা দেখি 142 দ্বারা, 142 দ্বারা বলছে ইঙ্গিতবাহী প্রশ্ন অবশ্যই করা যাবে না। দেখেন, আপনি 141 দ্বারায় পড়লেন ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে সেটা আর পড়েন নাই। এবার আমরা দেখবো ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না, সেই বিষয়টা বলছে আমাদের 142 দ্বারা। 141 দ্বারায় আপনি দেখছেন যে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে। ঠিক আছে, এতটুকু। আর 142-এ আমরা দেখব যে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন দুইটা সময় করা যাবে না, সেটা হচ্ছে জবানবন্দি আর হচ্ছে পূর্ণ জবানবন্দি। জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। আরো ক্লিয়ার করে বলি, অর্থাৎ যখন সাক্ষী আদালতে আইসা সাক্ষ্য প্রদান করবে সেই সময় যারা নিয়ে আসবে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ কেহই তখন তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন করতে হবে শুধুমাত্র জেরার সময়, শুধুমাত্র জেরার সময়।
জবানবন্দি বা পূর্ণ জবানবন্দি, এই জবানবন্দি বা পূর্ণ জবানবন্দিতে কোনো প্রকার লিডিং কোশ্চেন করা যাবে না। এটা বলা হয়েছে আপনার 142 দ্বারায়, 142 দ্বারায়। ঠিক আছে, যে লিডিং লিডিং কোশ্চেন কখন করা যাবে না, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না। আচ্ছা, এখান থেকে যদি একটু পড়ে শোনাই তাহলে বলছে 142 ধারা অনুযায়ী বিচারক যখন নিজের সাক্ষী জবানবন্দি নেয়, অর্থাৎ বিচারক যখন কি করে সাক্ষী জবানবন্দি নেয় এবং পূর্ণ মূল্যায়ন করে, ঠিক আছে, এই দুইটি ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে না। বিচারক যখন সাক্ষ্য গ্রহণ করে এবং হচ্ছে সাক্ষ্য পূর্ণ মূল্যায়ন করে, এই পূর্ণ মূল্যায়ন যখন করে মানে হচ্ছে লাস্টে যখন পূর্ণ জবানবন্দি দেয়, সেক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে না। এরপর দেখেন তাহলে আদালতের অনুমতি প্রয়োজন আছে। এই ধরনের কোশ্চেন করার জন্য অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ লিডিং কোশ্চেন করার জন্য অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে, এটা এখানে বলা হয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে আদালত কখন অনুমতি দিতে পারে, আদালত কখন অনুমতি দিতে পারে। তাহলে আমাদের আরেকটা হচ্ছে যে আদালত কখন অনুমতি দিতে পারে, যদি যদি প্রশ্নটি এমন হয় যে কোনো সহজ বা বিতর্কিত নয় এমন বিষয়কে উপস্থাপন করে। ঠিক আছে, যে যদি এমন মনে হয় যে প্রশ্নটি এমন হয় কোনো সহজ নয়, বিতর্কিত নয়, সেক্ষেত্রে আদালত এটা লিডিং কোশ্চেন করার জন্য উপস্থাপন করতে অনুমতি দিতে পারে। তারপর যদি প্রশ্ন এমন হয় যে ইতিমধ্যে যথেষ্ট প্রমাণ করা হয়ে গেছে, যে যে প্রশ্ন করবে সে বিষয়ে ইতিমধ্যে যথেষ্ট প্রমাণ করা হয়ে গেছে, সেক্ষেত্রে লিডিং কোশ্চেন করার জন্য আদালত অনুমতি দিতে পারে। আর একটা পারে যদি প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ এই প্রশ্নের বিরুদ্ধে কোনো আপত্তি না করে। ঠিক আছে, যদি প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ যারা আছে, বিরোধী পক্ষ মানে বিবাদী পক্ষ, সেই বিবাদী পক্ষ যদি এই কোশ্চেনের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তি প্রদান না করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী কোশ্চেন করার জন্য অনুমতি দিতে পারবে। আমরা যদি একটা উদাহরণ দেই, যে একটি মামলায় বিবাদী কোনো জিনিস চুরি করেছে কিনা তা প্রমাণ করতে হইবে। একটা মামলায় বাদী মামলা করছে, এখন বিবাদী কোনো কিছু চুরি করছে কিনা তা প্রমাণ করতে হইবে। এখন যখন লিডিং কোশ্চেন করা যাবে না, কখন যাবে না সেটা আমি উদাহরণের মাধ্যমে বলি। যে মামলার মূল ঘটনা, যে আইনজীবী যদি সাক্ষীকে জিজ্ঞাসা করেন আপনি কি দেখছেন যে বিবাদী গত মঙ্গলবার রাতে বা হচ্ছে অমুক দিন রাতে অমুকের বাড়ি থেকে একটি ব্যাগ চুরি করছে, আপনি এখানে নির্দিষ্ট ঘটনার বর্ণনা দিচ্ছেন। ঠিক আছে, এটি একটি লিডিং কোশ্চেন, কারণ এটি সাক্ষীকে নির্দিষ্ট উত্তর দিতে বাধ্য করছে, বললে দিছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, এবং বলে দিছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস, এটা বলা হয়েছে। এই ক্ষেত্রে আদালত অনুমতি না দিলে আইনজীবী এটা ওই কোশ্চেন করতে পারবে না। আদালত যদি এই ক্ষেত্রে, কারণ সে বিতর্কিত বিষয়, এটা সম্পূর্ণ বিতর্কিত বিষয়, যদি আদালত এক্ষেত্রে অনুমতি না দেয়, সেক্ষেত্রে এই ব্যক্তি লিডিং কোশ্চেন করতে পারবে না, অর্থাৎ আইনজীবী লিডিং কোশ্চেন করতে পারবে না। এখন এই বিষয়টা যদি মনে করেন যে সহজ হয়, এই বিষয়টা যদি সহজ ও বিতর্কিত না হয়, সেক্ষেত্রে আপনার এটা লিডিং কোশ্চেন করা যেতে পারে। যেমন যদি মনে করেন যে বিবাদীর বিরুদ্ধে চুরির বিষয়টি প্রমাণের জন্য সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে, যে সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং হচ্ছে সাক্ষী ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেমন তিনি বিবাদীকে ঘটনার রাতে দেখছে অমুকের বাড়ির আশেপাশে দেখছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাসঙ্গিক বিষয়, যে ঘটনার দিন যে সাক্ষী দিতে আসছে সে এই ব্যক্তি যার বাড়িতে চুরি হয়েছে তার বাড়ির আশেপাশে রাত্রে ঘোরাফেরা করতে দেখছে, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। তখন আইনজীবী জিজ্ঞাসা করতে পারে, এতটুকু জিজ্ঞাসা করতে পারে, আপনি বিবাদীকে ঘটনার রাতে বাড়ির আশেপাশে দেখছেন, এই প্রশ্নে আদালতে অনুমতি করেন তবে এটি করা যাবে। যে এই যে হচ্ছে দেখা গেল যে সে বলল হ্যাঁ তাকে ঘোরাফেরার জন্য দেখছি, তাহলে এই যে দেখছি কথাটা বললো, সেক্ষেত্রে আদালতে অনুমোদন করা যাবে, তাকে লিডিং কোশ্চেনের জন্য অনুমতি দেওয়া যাবে। আর একটা বলছে বিতর্কিত বিষয়, যে যদি কোনো সহজে বিতর্কিত বিষয় থাকে, বিরোধী পক্ষ মানে বিবাদী পক্ষ এর বিরুদ্ধে কোনো আপত্তি না করে, তখন আদালত লিডিং কোশ্চেনের অনুমতি দিতে পারে। অর্থাৎ যাদের বিরুদ্ধে লিডিং কোশ্চেন নিতে চাচ্ছে তারা যদি কোনো আপত্তি না দেয়, সেক্ষেত্রেও লিডিং কোশ্চেন করা যেতে পারে। এই দুইটা কোশ্চেন, লিডিং কোশ্চেন বা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। ক্লিয়ার? এবার দেখবো আমরা 145। আমাদের 145-এ বলা হয়েছে যে পূর্ব লিখিত বিবৃতি দিয়ে জেরা, যে পূর্ব লিখিত বিবৃতি দিয়ে জেরা, অর্থাৎ পূর্বে যে লিখিত বিবৃতি প্রদান করছে সেই সম্পর্কে আপনার জেরা, এটা বলা হয়েছে 145-এ। যে সাক্ষীর পূর্বে লেখা বিবৃতির সাথে তার বর্তমান যে সাক্ষ্য আছে,
বর্তমানে পূর্বে সে মনে করেন পুলিশের কাছে যে লিখিত সাক্ষ্য দিয়েছিল, সেই লিখিত বিবৃতি যে বর্তমানে আদালতে যে সাক্ষ্য প্রদান করতে আসছে তার সাথে মিলিয়ে জেরা করা যাবে। তার সাথে মিলিয়ে, এই দুইটার সাথে মিলিয়ে অসঙ্গতি বের করার জন্য জেরা করা যাবে, এটা বলা হয়েছে 145 ধারায়। এখন যদি আপনাকে একটা উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে এমন যে তদন্তকালে সাক্ষীকে পুলিশ বলেছিল যে সে নীল জামা পরা লোককে দেখেছে। মনে করেন তদন্তকালে পুলিশ বলছে কি যে পুলিশ যে যে আপনার লিখিত বিবৃতি প্রদান করছে, সেই লিখিত বিবৃতিতে প্রদান করছে যে সে নীল একটা জামা পরা লোককে দেখেছে, কিন্তু আদালতে বলে সে নীল জামা দেখে নাই, সে দেখছে লাল জামা লোককে দেখছে। ঠিক আছে, লাল জামা পরা লোককে দেখেছে। তখন এই পুলিশ রিপোর্ট দেখিয়ে জেরা করা যাবে। তখন যে এই যে পুলিশ রিপোর্ট আছে, এই পুলিশ রিপোর্ট দেখিয়ে জেরা করা যাবে যে পুলিশ রিপোর্টে তো আপনি আগে পুলিশের কাছে সাক্ষ্য দিচ্ছেন, সেখানে তো আপনি নীল জামা পরিহিতর কথাটি স্বীকার করছেন, এখন কেন লাল জামা পরতেছেন, সেক্ষেত্রে তাকে জেরা করা যাবে। এই বিষয়টাই আপনার বলা হয়েছে সাক্ষ্য আইনের 145 দ্বারা। এবার দেখবো আমরা সাক্ষ্য আইনের 151। 151 দ্বারায় বলছে অশ্লীল ও কুৎসজনক প্রশ্ন করা যাবে না। অশ্লীল আর হচ্ছে কুৎসজনক কোশ্চেন আদালতে নিষিদ্ধ, এটা বলা হয়েছে 151-তে। 151-তে অর্থাৎ আদালত যদি আপত্তিকর বা বিরক্তিকর প্রশ্ন জিজ্ঞাসা নিষিদ্ধ করতে পারেন, যে আদালতে যদি সাক্ষীকে হচ্ছে জেরা করার সময় আপনার কোনো প্রকার কি করে যে আপত্তিকর বা বিরক্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে করেন, সেক্ষেত্রে এটা আদালত নিষিদ্ধ করতে পারেন। এমনকি যদি তা মামলার প্রাসঙ্গিক বিষয়ের সাথেও সম্পর্কিত হয়। মনে করেন সে একটা অশ্লীল বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, বা একটা কুৎসিত বা একটা বিরক্তিকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, যদিও এটা মামলার সাথে প্রাসঙ্গিক, কিন্তু আদালত যদি চায় এটাকে নিষিদ্ধ করতে পারে, প্রাসঙ্গিক হলেও সেটা না নিয়ে পারবে। ঠিক আছে। আচ্ছা, কারণ এই বিষয়গুলো সরাসরি বিচার্য না, সরাসরি বিচার্য না, যা হচ্ছে বিচার্য বিষয় না, যে সরাসরি বিচার্য বিষয় বা নির্ধারণের জন্য অপরিহার্য কোনো ঘটনার সাথে যুক্ত থাকে, এই কথাটা বলা হয়েছে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বলি, মনে করেন আদালত এমন যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা বা তদন্ত নিষিদ্ধ করতে পারেন যা বিচারকের কাছে অপ্রাসঙ্গিক, অপমানজনক বা বিরক্তিকর মনে হয়। যে আদালত কি করতে পারে, যে এমন যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা তদন্ত আদালত নিষিদ্ধ করতে পারেন যা আদালতের বিচারকের কাছে অপ্রাসঙ্গিক মনে হয়, অপমানজনক মনে হয় এবং বিরক্তিকর মনে হয়। এই কয়টা জিনিস বলছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার ব্যতিক্রম, এখানে একটা ব্যতিক্রম দিয়েছে যে যদি আপত্তিকর প্রশ্নটি মামলার সাথে সরাসরি বিচার্য বিষয় সম্পর্কিত হয়। যে আপত্তিকর যে বিষয়টি বলছে সেটা যদি সরাসরি মামলার সাথে বিচার্য বিষয় সম্পর্কিত হয়, অথবা বিষয়ের সত্যতা নির্ধারণের জন্য অপরিহার্য হয়ে পড়ে, যদি অপরিহার্য কোনো ঘটনার সাথে যুক্ত থাকে, তবে আদালতে প্রশ্নটি নিষিদ্ধ নাও করতে পারেন। অর্থাৎ আদালত যদি মনে করে যে না, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টি মামলাটি বিচার্য বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত এবং হচ্ছে এটা জিজ্ঞাসা করা জরুরি, সেক্ষেত্রে এটা নিষিদ্ধ নাও করতে পারেন। এটা আদালতের এখতিয়ার। এই দুইটা জিনিস এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিস্তারিত এখান থেকে উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণের মাধ্যমে মনে করেন আমি দুইটা জিনিস দেখলাম, আপনাকে একটা অপমানজনক প্রশ্ন দেখলাম। ধরেন একজন সাক্ষী একটি চুরি মামলায় একজন সাক্ষী দিতে আসছে, সে একটা চুরি মামলায় সাক্ষী দেবে। তাহলে এই সাক্ষ্য আইনের 151 ধারা অনুযায়ী যে আসামির যে আইনজীবী আছে, ঠিক আছে, আসামির যে আইনজীবী আছে সে সাক্ষীকে এমন প্রশ্ন করলো যা সাক্ষীকে অপমানজনক বিব্রত করে। অর্থাৎ আসামি পক্ষের যে উকিল আছে সে সাক্ষীতে এমন প্রশ্ন করলো যে সাক্ষী অপমানিত হয় বা বিব্রত বোধ করে। যেমন এটা বললো যে আপনি কি জানেন আপনার সাক্ষী গত 5 বছরে কতগুলো বিবাহ বিচ্ছেদ করেছে। এমন মনে করেন যে বেটা সাক্ষী দিতে আসছে, আদালতে যে ব্যক্তি সাক্ষী দিতে আসলো, এখন তাকে যদি উকিল সাহেব, আসামি পক্ষের উকিল সাহেব প্রশ্ন করিয়া ফেলানো এর সামনে, ওই ম্যাজিস্ট্রেটের সামনে, যে স্যার আপনি কি জানেন যে আপনার সাক্ষী গত 5 বছরে কতগুলো বিবাহ বিচ্ছেদ করেছে, এটা অপমানজনক, এটা অপ্রাসঙ্গিক, এটা এই মামলায় প্রাসঙ্গিক নয়, এই মামলার সাথে এটা রেলিভেন্ট নয়, তাহলে এটা নিষিদ্ধ করবে আদালত, এটা বলছে। যদি একটি ব্যক্তিগত তথ্য সরাসরি মামলার বিচার্য বিষয় না, এটা সাক্ষীর সত্যতা প্রমাণেও এটা প্রাসঙ্গিক নয়, তাহলে এটা নিষিদ্ধ করতে পারে, এটা নিষিদ্ধ করতে পারে। আর ব্যতিক্রম যেটা বলছিলাম, ব্যতিক্রম যদি হয় এমন যে, তবে যদি একই মামলায় প্রশ্নটি এমন হয় যে সাক্ষীর পূর্বের একটি প্রতারণামূলক কাজের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়।
যে সাক্ষী যে সাক্ষী প্রদান করতেছে এর আগেও প্রতারণামূলক একটা কাজের সাথে সাক্ষী প্রদান করছে, এই বিষয়ে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যায়, যা তাকে মিথ্যা বলতে উৎসাহিত করতে পারে। যে যা তাকে যে সে কোনো প্রকার লাভবান হয়েছে বা বায়াস্ট হয়েছে, প্রভাবিত হয়েছে, যে কারণে সে মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করতে চাইছে, তবে সেক্ষেত্রে আদালতে এই প্রশ্নটি এলাউ করতে পারে, অর্থাৎ অনুমতি প্রদান করতে পারে। কারণ এটি সরাসরি বিচার্য বিষয়কে যদি প্রভাবিত করতে পারে, এক্ষেত্রে আপত্তিকর প্রশ্নটিও গুরুত্ব হয়ে ওঠে। তাহলে এই দুইটা বিষয় ছিল এখানে, যে হচ্ছে আদালত কি করতে পারবে, অশ্লীল এবং কুৎসজনক এবং হচ্ছে অপমানজনক কথা অর্থাৎ জেরায় এটা নিষিদ্ধ করতে পারবে। এবং এখানে ব্যতিক্রমও আছে, এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 151 দ্বারা।